অনেক কাল আগে চন্দ্রকান্ত নামে এক গভীর অরণ্য ছিল, যেখানে প্রকৃতির বুকে গাছের ঘন ছায়া আর পাখির কলকাকলির এক অপূর্ব মায়া সৃষ্টি করে। এই জঙ্গলের মাঝে এক বিশাল বটগাছ দাঁড়িয়েছিল। এই গাছের নিচে রাজা সিংহ, যে এই জঙ্গলের অপ্রতিদ্বন্দ্বী শাসক, সে দাঁড়িয়ে গর্জন করছিল। তার চোখে ছিল ক্ষুধার আগুন আর গলায় তীক্ষ্ণ হুঙ্কার। সে গাছের উপরে গুটিসুটি মেরে বসে থাকা রামুকে দেখে চিৎকার করে বলল, এই রামু, তাড়াতাড়ি নিচে নেমে আয়। আমি তোকে খাবো না, শুধু একটু কথা বলবো। রামু গ্রামের এক সাধারণ যুবক। সে সকালে জঙ্গলে এসেছিল ফল আর ঔষধি গাছের খোঁজে, কিন্তু এই গাছে সে উঠতেই সে লক্ষ্য করে যে একটি সিংহ তার জন্য নিচে অপেক্ষা করছে। সে ভয়ে কাঁপতে কাঁপতে গাছের মোটা ডালটিতে গুটিসুটি মেরে বসেছিল। না রাজা সিংহ, না, আমি কিছুতেই নিচে নামবো না। আমি এই গাছেই গুটিসুটি মেরে বসে থাকবো যতক্ষণ না তুমি চলে যাও। এই রামু, আমি সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছি। অনেক দিন হলো মানুষের মাংস খাই না, আজ তোকে আমি খাবোই খাবো। আয়, নিচে নেমে আয়, তাড়াতাড়ি আয়। না, আমি কিছুতেই নামবো না। তুমি যতই হুঙ্কার দাও, আমি এই গাছেই থাকবো। আমি যদি নিচে নামি, তবে এই সিংহ আমাকে এক কামড়ে শেষ করে দেবে। আমার বাড়িতে মা, বাবা আর ছোট বোনটা রয়েছে, তাদের জন্য তো আমাকে বাঁচতেই হবে। এই সিংহ রাজা, তুই এই গাছের নিচে এমন গর্জন করছিস কেন? কি হয়েছে তোর? বিক্রম, তুই এখানে কি করতে এলি? আমি এই গাছের উপর একটা মানুষকে ধরতে চাই। তুই বরং চলে যা এখান থেকে, আমার কাজে বাধা দিস না। বিক্রম ধীরে ধীরে গাছের কাছে এগিয়ে এলো। সে উপরের দিকে তাকিয়ে রামুকে দেখলো। গাছের মোটা ডালে গুটিসুটি হয়ে বসে থাকা যুবকটির চোখে ভয় আর ক্লান্তির ছাপ স্পষ্ট। বিক্রম বুঝতে পারল, মানুষটি কেবল শিকার নয়, সে এক অসহায় প্রাণ, যার প্রাণ এখন এক রক্তপিপাসু সিংহের হাতে। তার শান্ত চোখ দুটো একটু চিকচিক করে উঠল। তারপর সে বলল, এই যুবক, এত ভয় পেও না। এই গাছের কিছু পাতা খেয়ে নাও। এই গাছের পাতা তোমার শক্তি বাড়াবে। ভয় পেও না, ভয় পেও না বন্ধু, তুমি ঠিক বেঁচে যাবে। দেখো, আপনি কে? আমি বিক্রম হাতি, এই জঙ্গলের সবচেয়ে ধীর কিন্তু সবচেয়ে প্রাচীন প্রাণী। আমি বহু রাজাকে উঠতে ও পড়তে দেখেছি, বহু শিকারী এসেছে, আবার হারিয়েও গেছে। তবে এই জঙ্গলের একটি নিয়ম আমি জানি, দয়া আর সহানুভূতির শক্তি সবচেয়ে বড় এই জঙ্গলে। তুই রাজা হতে পারিস, কিন্তু তোর রাজার মতন আচরণ করা উচিত। রাজা মানে কেবল শাসন নয়, রক্ষা করাও। আজ যদি এই যুবক মরে যায়, কাল একদিন তোরও এমন অবস্থা হতে পারে যখন কেউ তোকে সাহায্য করতে এগিয়ে আসবে না। তুই যা বিক্রম, তোর উপদেশ আমি এখন আর শুনবো না। ধৈর্য ধরো বন্ধু, কেউ না কেউ এসে তোমাকে বাঁচাবেই বাঁচাবে। এই জঙ্গল যতটা কঠিন, ততটাই রহস্যময়। কখন কোথা থেকে কে কাকে রক্ষা করতে আসবে বলা যায় না বন্ধু। ও সিংহ রাজা, তুমি এই গাছের নিচে এমন রেগে মেগে দাঁড়িয়ে কি করছো? এই চিন্টু, তুই কি চোখে দেখছিস না আমি এখানে ওই শিকারের জন্য দাঁড়িয়ে আছি? শিকার? কোথায় শিকার? আমি তো এখানে কিছুই দেখছি না। উপরে তাকা, উপরে তাকা, ওই গাছের ডালে একটা মানুষ বসে আছে, দেখ। আরে আরে, সত্যি তো। এই মানুষটাকে তুমি শিকার করবে ঠিক করেছো? হ্যাঁ, অনেকদিন হলো মানুষের মাংস খাইনি আমি, আজ এই লোকটাকেই আমি খাবো। চিন্টু মনে মনে ভাবলো, রামু একবার তার জীবন বাঁচিয়েছিল। কয়েক মাস আগে জঙ্গলের এক শিকারীর ফাঁদে চিন্টু আটকে গিয়েছিল। শিকারীরা তাকে ধরতে আসছিল, কিন্তু রামু তাকে মুক্ত করে দিয়েছিল। সেই ঋণের কথা মনে করে চিন্টু মনে মনে ভাবলো, যে করেই হোক রামুকে আমি বাঁচাবোই বাঁচাবো, আমাকে বাঁচাতেই হবে। রাজা, তুমি এই লোকটাকে ধরতে গিয়ে ক্লান্ত হয়ে পড়বে গো। এই বেটা কিছুতেই নিচে নামবে না। তুমি বরং জঙ্গলের গভীরে গিয়ে অন্য কোনো শিকার খুঁজে নাও, আর তোমার খিদের জ্বালা খুব তাড়াতাড়িও মিটে যাবে। চিন্টু, তুই ঠিক বলেছিস। আমি সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু এই লোকটা কিছুতেই নিচে নামছে না। তবে আমি এখনই হাল ছাড়বো না। রাজা, তুমি জঙ্গলে এত বড় রাজা, এই একটা ক্ষুদ্র মানুষের জন্য এত সময় নষ্ট করছো কেন? তুমি অন্য কোনো শিকার ধরতে যাও। আমি এখানে থাকবো, এই লোকটাকে পাহারা দিয়ে রাখবো যেন পালাতে না পারে। ঠিক আছে চিন্টু, তুই এখানে পাহারা দে। আমি জঙ্গলের গভীরে শিকার খুঁজতে যাচ্ছি, আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো। এই রামু, শোনো, আর ভয় নেই, তাড়াতাড়ি নিচে নেমে এসো। চিন্টু ভাই, তুমি আমার জীবন বাঁচিয়েছো। আমি এই গাছে ফল পাড়তে এসেছিলাম, হঠাৎ দেখি রাজা সিংহ গাছের নিচে দাঁড়িয়ে আমাকে খাওয়ার জন্য অপেক্ষা করছে। আমি তাকে ফাঁকি দিয়ে পালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে আমাকে দেখে ফেললো গো।
বিক্রম হাতির দেওয়া পাতা আমাকে শক্তি দিয়েছে, আর তোমার বুদ্ধি আমার জীবন বাঁচিয়েছে। তুমি অনেক কষ্ট পেয়েছো রামু, এখন তাড়াতাড়ি তোমার গ্রামে ফিরে যাও। আর শোনো, এই জঙ্গলে আর কখনো একা আসবে না, বুঝলে? তোমার এই উপকার আমি সারা জীবন মনে রাখবো চিন্টু ভাই। তুমি যদি কখনো কোনো বিপদে পড়ো তাহলে আমার গ্রামে আমার বাড়িতে এসো, কিন্তু আমি তোমাকে সাহায্য করব। কিছুক্ষণ পর রাজা সিংহ ফিরে এলো, তার মুখে রাগ আর চোখে ক্ষোভ। গাছের দিকে তাকিয়ে দেখলো রামু নেই। সে গর্জন করে বলল, এই চিন্টু, এ কি হলো? মানুষটা কোথায় গেল? আমি তোকে পাহারা দেওয়ার জন্য তো রেখে গেছিলাম, মানুষটা পালালো কিভাবে? রাজা, আমি তো ভালোভাবেই পাহারা দিচ্ছিলাম, কিন্তু আমার একটু খিদে পেতেই আমি একটু দূরে গিয়ে ঘাস খেতে গেছিলাম, সেই সুযোগে লোকটা পালিয়েছে। চিন্টু, তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। এখন আমি তোকে খেয়ে আমার ক্ষুধা মেটাবো। রাজা, আমাকে খেও না, আমি কিন্তু তোমার জন্য কিছু খাবার জোগাড় করতে পারি। ঠিক আছে, খেলাম না, তবে একটা শর্ত আছে। তুই প্রতিদিন আমার জন্য একটা করে মুরগি এনে দিবি। যেদিন মুরগি আনতে পারবি না সেদিন আমি তোকে খাবো। আচ্ছা রাজা, কাল থেকে আমি প্রতিদিন তোমার জন্য একটা করে মুরগি এনে দেব। চিন্টু মনে মনে এটাও ভাবতে লাগলো যে এইভাবে চলতে থাকলে সে নিজেও একদিন না একদিন বিপদে পড়তে পারে। এই কথা ভেবে সে তখন রামুর গ্রামে গেল। রামুর বাড়ি ছিল জঙ্গলের কিনারায় একটি ছোট্ট গ্রামে। তার বাড়ির আঙিনায় মুরগির খাঁচা ছিল, সেখানে অনেক মুরগি ঘুরে বেড়াতো। চিন্টু রামুকে ডেকে বলল, রামু ভাই, তোমাকে বাঁচিয়ে আমি নিজে বিপদে পড়েছি গো। এখন তুমি আমাকে বাঁচাও, না হলে আমিও মরে যাব। আরে এসো এসো চিন্টু ভাই, কি হয়েছে তোমার? সব খুলে বলো আমাকে। চিন্টু ভাই, তুমি চিন্তা করো না, আমার খাঁচায় অনেক মুরগি আছে। তুমি প্রতিদিন এসে একটা করে মুরগি নিয়ে যেও আর সিংহটাকে দিয়ে দিও। রামু ভাই, তুমি আমাকে বড় বিপদ থেকে বাঁচালে বন্ধু। বাহ বাহ চিন্টু, বাহ, তুই আমার কথা শুনেছিস। এভাবে প্রতিদিন মুরগি আনবি, না হলে তোকে আমি খেয়ে নেবো। এভাবে প্রতিদিন মুরগি দিতে থাকলে একদিন রামুর সব মুরগি ফুরিয়ে যাবে, তখন রাজা সিংহ আমাকে খেয়ে ফেলবে। আমাকে এই বিপদ থেকে বেরোনোর উপায় ভাবতেই হবে। রামু ভাই, এইভাবে চললে আমি বাঁচবো না গো। আমাদের ওই পাজি সিংহটাকে শেষ করার একটা বুদ্ধি ভাবতেই হবে। তুমি ঠিক বলেছো, আমাদের একটা ফন্দি তৈরি করতেই হবে। দুজনে মিলে একটা পরিকল্পনা করলো। চিন্টু পরদিন একটা মুরগি নিয়ে সিংহের কাছে গেল। সিংহ মুরগিটা দেখে বলল, বাহ বাহ, তুই ঠিক সময় আমার খাবার এনেছিস, কিন্তু একটা মুরগিতে আমার তো পেট ভরে না। রাজা, আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি। আমি যেখান থেকে মুরগি আনি সেখানে একটা বাড়িতে অনেক মুরগি আছে, তুমি সেখানে গেলে পেট ভরে মুরগি খেতে পারবে। তুই ঠিক বলেছিস, চল আমাকে সেখানে নিয়ে চল। রাজা, ওই যে বাড়িটা দেখছো, ওইখানে একটা খোয়ারে অনেক মুরগি আছে। তুমি ভিতরে যাও, আমি বাইরে পাহারা দেবো। কেউ এলে তোমাকে সতর্ক করব আমি। রাজা সিংহ আর দেরি করলো না, কিন্তু রামু আগে থেকেই প্রস্তুত ছিল। খোয়ারের পাশে একটা বড় গর্ত করে রেখেছিল সে, যা ঘাস দিয়ে ঢেকে রাখা হয়েছিল। সিংহ সেখানে পা দুটো গর্তে পড়ে গেল। রামু দ্রুত এসে গর্তের মুখে কিছু একটা দিয়ে ঢেকে দিল, যেন সিংহটি পালাতে না পারে। এই, এটা কি হলো? চিন্টু, তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস। রাজা, তুমি জঙ্গলের শক্তিশালী রাজা, কিন্তু আমি রাম ছাগল। আমার চঞ্চলতা আর বুদ্ধি তোমার শক্তির চেয়ে অনেক বড়। চিন্টু ভাই, আমি চিন্তা করলাম যে আমি এই সিংহটাকে গ্রামের লোকেদের ডেকে তাদের দিয়ে শক্ত দড়ি দিয়ে বেঁধে অন্য জঙ্গলে দিয়ে আসবো, যেন এই পাজি সিংহটা আর কোনোদিন এই জঙ্গলে ফিরতে না পারে। তুমি কি বলো চিন্টু ভাই? রামু ভাই, তুমি বন্ধু যেটা ভালো বোঝো সেটাই করো, আমার কোনো আপত্তি নেই। চিন্টু ভাই, তোমার চঞ্চলতা আর বুদ্ধির জন্য আমরা সবাই বেঁচে গেলাম, আর বিক্রম দাদার দয়ার কথাও মনে থাকবে। তুমি যখনই চাইবে আমার বাড়ি এসো, আর পারো যদি একদিন বিক্রম দাদাকেও সঙ্গে নিয়ে আমার বাড়িতে এসো। হ্যাঁ, নিশ্চয়ই রামু ভাই, আমি বিক্রম দাদাকে সঙ্গে নিয়ে একদিন তোমার বাড়িতে আসবোই আসবো। আর রামু ভাই, এখন থেকে আমরা দুজন কিন্তু দুজনের বন্ধু হয়ে গেলাম। এই ঘটনার পর থেকে চন্দ্রকান্ত জঙ্গলে আর রাজা সিংহের ভয় থাকলো না, আর সবাই বুঝলো যে শক্তির চেয়ে চঞ্চলতার বুদ্ধি অনেক সময় অনেক বেশি কাজে দেয়।